গাছ স্বভাবত কতখানি করিয়া বাড়ে তাহা জানিতে হইলে অনেক সময় লাগে। সম্মুখের গতি হইতেও গাছের বৃদ্ধি গতি 6 সহস্র গুণ ক্ষীণ। এজন্য আমাকে এক নূতন কল আবিষ্কার করিতে হইয়াছে, তাহার নাম ক্রিস্কোগ্রাফ। তাহা দ্বারা বৃদ্ধিমাত্রা কোটি গুণ বাড়াইয়া লিপিবদ্ধ হয়। যেখানে অনুবীক্ষণ পরাস্ত, তাহার পরও ক্রিস্কোগ্রাফের কৃতিত্ব লক্ষ গুণ বেশি। কোটি গুণ বৃদ্ধি আপনারা মনে ধারণা করিতে পারিবেন না। গল্প অ্যান্ড গং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ইচ্ছা ছিল কলের নাম ক্রিস্কোগ্রাফ না রাখিয়া বৃদ্ধিমান রাখি, কিন্তু হইয়া উঠিল না। আমি প্রথম আমার নূতন কলগুলির সংস্কৃত নাম দিয়াছিলাম, যেমন কুঞ্চনমান এবং শোষণমান। নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড গং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পৃথিবীতে উত্তরোত্তর বেড়ে চলেছে গ্লোবাল ওয়ার্মিং। প্রত্যেক সোশ্যাল মিডিয়াতে একটাই কথা, গাছ লাগাতে হবে বেশি করে। 70 বছরে রেকর্ড উষ্ণতা বৃদ্ধি পেয়েছে আমাদের এই বঙ্গে। গাছ লাগানো ছাড়া আর অন্য কোনো বিকল্প নেই আমাদের কাছে। চলুন আজ শুনে নিই সেই বিজ্ঞানীর আরও একটি প্রবন্ধ, যে বিজ্ঞানী খুব কাছ থেকে দেখেছিলেন আমাদের উদ্ভিদকে। শুরু হচ্ছে অব্যক্ত গ্রন্থ থেকে শ্রী জগদীশ চন্দ্র বসুর লেখা প্রবন্ধ, আহত উদ্ভিদ। পশ্চিমে কয়েক বৎসর যাবৎ আকাশ ধূমে আচ্ছন্ন ছিল। সেই অন্ধকার ভেদ করিয়া দৃষ্টি পৌঁছিত না। অপরিস্ফুট আর্তনাদ কামানের গর্জনে পড়া হতো। কিন্তু যেদিন হইতে শিখ ও পাঠান, গোর্খা ও বাঙালি সেই মহারণে জীবন আহুতি দিতে গিয়াছে, সেদিন হইতে আমাদের দৃষ্টি ও শ্রবণ শক্তি বাড়িয়া গিয়াছে। শুভ্র তুষার প্রান্তর যাহাদের জীবনধারায় রক্তিম হইয়াছে, তাহাদের অন্তিম বেদনা আমাদের হৃদয়ে আঘাত করিতেছে। কি এই আকর্ষণ, যাহা সকল ব্যবধান ঘুচাইয়া দেয়, যাহা নিকটকেও নিকটতর করে, যাহাতে পর ও আপন ভুলিয়া যায়। সমবেদনাই সেই আকর্ষণ। কেবল সহানুভূতি শক্তিতেই আমাদের জীবনে প্রকৃত সত্য প্রতিভাত হয়। চিরসহিষ্ণু এই উদ্ভিদ রাজ্য নিশ্চলভাবে আমাদের সম্মুখে দণ্ডায়মান। উত্তাপ ও শৈত্য, আলো ও অন্ধকার, মৃদু সমীরণ ও ঝটিকা, জীবন ও মৃত্যু ইহাদিগকে লইয়া ক্রীড়া করিতেছে। বিবিধ শক্তি দ্বারা ইহারা আহত হইতেছে, কিন্তু আহতের কোনো ক্রন্দন ধ্বনি উত্থিত হইতেছে না। এই অতি সংযত, মৌন ও অক্রন্দিত জীবনেরও যে এক মর্মভেদী ইতিহাস আছে, তাহা বর্ণনা করিব। মানুষকে আঘাত করিলে সে চিৎকার করে, তাহা হইতে মনে করি সে বেদনা পাইয়াছে। বোবা চিৎকার করে না, কি করিয়া জানিব সে বেদনা পাইয়াছে? সে ছটফট করে, তাহার হস্তপদ আকুঞ্চিত হয়, দেখিয়া মনে হয় সেও বেদনা পাইয়াছে। সমবেদনার দ্বারা তাহার কষ্ট অনুভব করি। ব্যাঙকে আঘাত করিলে সে চিৎকার করে না, কিন্তু ছটফট করে। তবে মানুষ ও ব্যাঙে যে অনেক প্রভেদ। ব্যাঙ বেদনা পাইল কিনা এ কথা কেবল অন্তর্যামীই জানেন। সমবেদনা সতত ঊর্ধ্বমুখী, কখনো কখনো সমতলগামী, কচ্চিৎ নিম্নগামী। ইতর লোকে যে আমাদের মতোই সুখ দুঃখ মান অপমান বোধ করে, একথা কেহ কেহ সন্দেহ করিয়া থাকেন। ইতর জীবের তো কথাই নাই। তবে ব্যাঙ আঘাত পাইয়া যে কিছু একটা অনুভব করে এবং সাড়া দেয়, একথা মানিয়া লইতেই হবে। অনুভব করে এই কথা, টের পায় এই অর্থে ব্যবহার করিব। মানুষ বেদনা পায়, ইতর জীব সাড়া দেয়, এই কথাতে কেহ কোনো আপত্তি করিবেন না। ব্যাঙের ছটফটানি দেখিয়া হয়তো অভ্যাস দোষে কখনো বলিয়া ফেলিতে পারি যে সে বেদনা পাইয়াছে। এ কথাটা রূপক অর্থে লইবেন। কথা ব্যবহার সম্বন্ধে সাবধান হওয়া আবশ্যক। কারণ বিলাতের একজন বিখ্যাত পণ্ডিত বলেন যে খোলা ছাড়াইয়া জীবিত ঝিনুক অথবা
অয়েস্টারকে যখন গলাধকরণ করা হয় তখন ঝিনুক কোনো কষ্টই অনুভব করে না, বরঞ্চ পাক গহ্বরের উষ্ণতা অনুভব করিয়া উল্লসিত হয়। ব্যাঘ্রের উদরস্থ হইয়া কেহ ফিরিয়া আসে নাই, সুতরাং পাকস্থলীর অন্তর্গত হইবার সুখ চিরকাল অনির্বচনীয়ই থাকিবে। জীবনের মাপকাঠি। এখন দেখা যাক জীবন্ত অবস্থায় কোনরূপ মাপকাঠি আছে কিনা। জীবিত মৃতের কি প্রভেদ? যে জীবিত তাহাকে নাড়া দিলে সাড়া দেয়। কেবল তাহাই নহে, যে অধিক জীবন্ত সে একই নাড়ায় অতি বৃহৎ সাড়া দেয়। যে মৃত প্রায় সে নাড়ার উত্তরে ক্ষুদ্র সাড়া দেয়। যে মরিয়াছে সে একেবারেই সাড়া দেয় না। সুতরাং আঘাত দিয়া জীবন্ত ভাবের পরিমাণ করিতে পারি। যে তেজস্বী সে অল্প আঘাতেই পূর্ণ সাড়া দেবে, আর যে দুর্বল সে অনেক তাড়না পাইয়াও নিরুত্তর থাকিবে। মনে করুন, কোনো প্রকারে আমার অঙ্গুলির ওপর বারবার আঘাত পড়িতেছে। আঘাত পাইয়া অঙ্গুলি আকুঞ্চিত হইতেছে এবং তজ্জন্য নড়িতেছে। অল্প আঘাতে অল্প নড়ে এবং প্রচণ্ড আঘাতে বেশি নড়ে। শুধু চক্ষে তাহার পরিমাণ প্রকৃতরূপে লক্ষিত হয় না। আকুঞ্চনের মাত্রা ধরিবার জন্য কোনো প্রকার লিখিবার বন্দোবস্ত করা আবশ্যক। সম্মুখে যে পরীক্ষা দেখানো হইয়াছে তা হইতে কলের আভাস পাওয়া যাইবে। স্বল্প আঘাতের পরে স্বল্প আকুঞ্চন। কলমটা ওপরের দিকে অল্প দূর উঠিয়া যায়। আকুঞ্চন রেখাও স্বল্প আয়তনের হয়। বৃহৎ আঘাতে রেখাটা বড় হয়। কেবল তাই নহে, আঘাতের চকিত অবস্থা হইতে আমরা পুনরায় প্রকৃতিস্থ হই। সংকুঞ্চিত অঙ্গুলি পুনরায় স্বাভাবিকভাবে প্রসারিত হয় না। আঘাত দিলে সংকুঞ্চিত অঙ্গুলির টানে লিখিত রেখা হঠাৎ ওপর দিকে চলিয়া যায়। প্রকৃতিস্থ হইতে কিছু সময় লাগে। ঊর্ধ্বস্থিত রেখা ক্রমশ নামিয়া পূর্বস্থানে আসে। আঘাতের বেদনা অল্প সময়েই পূর্ণমাত্রা হইয়া থাকে, কিন্তু সেই বেদনা অন্তর্হিত হইতে সময় লাগে। সেরূপ আকুঞ্চনের সারা অল্প সময়ই হইয়া থাকে। তা হইতে প্রকৃতস্থ হইবার প্রসারণ রেখা অধিক সময় লয়। গুরুতর আঘাতে বৃহত্তর সাড়া পাওয়া যায়। প্রকৃতিস্থ হইতে দীর্ঘতর সময় লাগে। বেদনাও অনেককাল স্থায়ী হয়। যদি জীবিত পেশী একই অবস্থায় থাকে এবং একই বিধ আঘাত তাহার ওপর বারবার পতিত হয়, তাহা হইলে সাড়াগুলি একই রকম হয়। কিন্তু জীবিত পেশী সর্বসময়ে একই অবস্থায় থাকে না, কারণ বাহ্য জগৎ এবং বিগত ইতিহাস আমাদিগকে মুহূর্তে মুহূর্তে নূতন রূপে গড়িতেছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের প্রকৃতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তিত হইতেছে। কখনো বা উৎফুল্ল, কখনো বা বিমর্ষ, কখনো বা মুমূর্ষ। এই সকল ভিতরের পরিবর্তন অনেক সময় বাহির হইতে বোঝা যায় না। যিনি দেখিতে ভালো মানুষটি, তিনি হয়তো গোপন স্বভাব, অল্পতেই সপ্তমে চড়িয়া বসেন। অন্যকে হয়তো কিছুতেই জেতানো যায় না। ব্যক্তিগত পার্থক্য, অবস্থানগত পরিবর্তন, তদ্ভিন্ন জীবনের অনেক ইতিহাস ও স্মৃতি আছে, যাহার ছাপ অদৃশ্য রূপেই থাকিয়া যায়। সে সকল লুপ্ত কাহিনী কি কোনোদিন ব্যক্ত হইবে? প্রথমে মনে হয় এই চেষ্টা একেবারেই অসম্ভব। দেখা যাওক অসম্ভবও সম্ভব হইতে পারে কিনা। কি করিয়া লোকের স্বভাব পরখ করিব? সাচ্চা ও ঝুটার প্রভেদ কি? টাকা পরখ করিতে হইলে বাজাইয়া লইতে হয়। আঘাতের সারা শব্দরূপে শুনিতে পাই। সাচ্চা ও ঝুটার সারা একেবারেই বিভিন্ন। একটাতে সুর আছে, অন্যটা একেবারে বেসুর। মানুষের প্রকৃতিও বাজাইয়া পরখ করা যায়। অদৃষ্ট দারুণ আঘাত দিয়া মানুষকে পরীক্ষা করে সাচ্চা ও ঝুটার পরীক্ষা কেবল তখনই হয়। হয়তো এইরূপে জীবের প্রকৃতি ও তাহার ইতিহাস বাহির করা যাইতে পারে, আঘাত করিয়া এবং তাহার সারা লিপিবদ্ধ করিয়া। সারা লিপিত রেখা মাত্র, কোনোটা একটু বড়, কোনোটা কিছু ছোট। দুইটি রেখার সামান্য বিভেদ হইতে এমন অব্যক্ত, এমন অন্তরঙ্গ, এমন রহস্যময় ইতিহাস কিরূপে ব্যক্ত হইবে? কথাটা যত অসম্ভব মনে হয়, বাস্তবিক তত নয়। গ্রহ বৈগুণ্যে হয়তো আমাদিগকে কোনো দিন আসামি রূপে আদালতে উপস্থিত হইতে হইবে।
সেখানে আসামির বাগাড়ম্বর করিবার অধিকার নাই। কৌশলীর জেরাতে কেবল হাঁ কি না এইমাত্র উত্তর দিতে হইবে, অর্থাৎ কেবলমাত্র দুই প্রকার সাড়া দিতে পারিব, শিরের ঊর্ধ্বধ অথবা দক্ষিণ বামে আন্দোলন দ্বারা। যদি আসামের নাকের ওপর কালি মাখাইয়া সম্মুখে একখানি অতি শুভ্র স্ট্যাম্প কাগজ ধরা যায়, তা হইলে কাগজে দুই রকম সাড়া লিখিত হইবে। ইহাই প্রকৃত নাকে খত, এবং এই দুইটি রেখাময়ী শালা দ্বারা স্বয়ং ধর্মাবতার বিচারপতি আমাদের সমস্ত জীবন পরীক্ষা করিবেন। সেই বিচারের ফলেই আমাদের ভবিষ্যৎ বাসস্থান নিরূপিত হইবে, কলিকাতায় কিংবা আন্দামানে, ইহলোকে কিংবা পরলোকে। এতক্ষণ মানুষের কথা বলিলাম, গাছের কথা ও তাহার গুড়ো ইতিহাসের কথা এখন বলিব। গাছের পরীক্ষা করিতে হইলে গাছকে কোনো বিশেষ রূপে আঘাত দ্বারা উত্তেজিত করিতে হইবে, এবং তাহার উত্তরে সে যে সংকেত করিবে তাহাকে দিয়াই লিপিবদ্ধ করাইতে হইবে। সেই লিখন ভঙ্গি দিয়াই তাহার বর্তমান ও অতীত ইতিহাস উদ্ধার করিতে হইবে। সুতরাং এই দুরূহ প্রযত্ন সফল করিতে হইলে দেখিতে হইবে, ১. গাছ কি কি আঘাতে উত্তেজিত হয় এবং কিরূপে সেই আঘাতের মাত্রা নিরূপিত হইতে পারে। ২. আঘাত পাইয়া গাছ উত্তরে কিরূপ সংকেত করে। ৩. কি প্রকারে এই সংকেত লিপিরূপে অঙ্কিত হইতে পারে। ৪. এই লেখার ভঙ্গি হইতে কি করিয়া গাছের ইতিহাস উদ্ধার হইতে পারে। ৫. গাছের হাত অর্থাৎ ডাল কাটিলে গাছ কি ভাবে তাহা অনুভব করে। গাছের উত্তেজনার কথা পূর্বেই বলিয়াছি, আমাদের কোনো অঙ্গে আঘাত করিলে সেখানে একটা বিকারের ভাব উৎপন্ন হয়, তাহাতে অঙ্গ সংকুচিত হয়। তদ্ভিন্ন আহত স্থান হইতে সেই বিকারজনিত একটা ধাক্কা স্নায়ুসূত্র দিয়া মস্তিষ্কে আঘাত করে। তাহা আমরা আঘাতের মাত্রা ও প্রকৃতিভেদে সুখ কিংবা দুঃখ বলিয়া মনে করি। অঙ্গ প্রত্যঙ্গ বাঁধিলে যদিও নাড়িবার শক্তি বন্ধ হয়, তথাপি সেই স্নায়ুসূত্র বাহিয়া যে সংবাদ যায় তাহা বন্ধ হয় না। বৃক্ষকে তার দিয়া বৈদ্যুতিক কলের সঙ্গে সংযোগ করিলে দেখা যায় যে গাছকে আঘাত করিবা মাত্র সে একটা বৈদ্যুতিক সাড়া দিতেছে। গাছের মৃত্যুর পর আর কোনো সাড়া পাওয়া যায় না। এই রূপে সকল প্রকার গাছ এবং তাহার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আঘাত অনুভব করিয়া যে সাড়া দেয় তাহা প্রমাণ করিতে সমর্থ হইয়াছি। কোনো কোনো গাছ আছে যাহারা নড়িয়া সাড়া দেয়, যেমন লজ্জাবতী লতা। প্রতি পত্রমূলের নিচের দিকে উদ্ভিদ পেশী অপেক্ষাকৃত স্থূল। আমাদের মাংসপেশী আহত হইলে যেরূপ সংকুচিত হয়, পত্রমূলের নিচের দিকের উদ্ভিদ পেশীও আঘাতে সেরূপ সংকুচিত হয়। তাহার ফলে পাতাটা পড়িয়া যায়। আঘাতজনিত আকস্মিক সংকোচের পরে গাছ প্রকৃতিস্থ হয় এবং পাতাটা আবার পূর্বাবস্থা প্রাপ্ত হইয়া উত্থিত হয়। মানুষ যেরূপ হাত নাড়িয়া সাড়া দেয়, লজ্জাবতী সেরূপ পাতা নাড়িয়া সাড়া দেয়। মানুষকে যেরূপে উত্তেজিত করা যায়, লজ্জাবতীকে ঠিক সেই প্রকারে, যেমন লাঠির আঘাত দিয়া, চিমটি কাটিয়া, উত্তপ্ত লোহার ছ্যাঁকা দিয়া, অ্যাসিডে পোড়াইয়া উত্তেজিত করা যাইতে পারে। এই সকল নাড়া পাইয়া পাতা সাড়া দেয়। তবে এই সকল ভীষণ তাড়না পাতা অধিককাল সহ্য করিতে না পারিয়া প্রাণ ত্যাগ করে। সুতরাং দীর্ঘকাল পরীক্ষার জন্য এমন কোনো মৃদু তাড়নার ব্যবস্থা আবশ্যক, যাহাতে পাতার প্রাণনাশ না হয় এবং নাড়ার মাত্রাটা যেন ঠিক এক পরিমাণে থাকে। গাছটিকে কোনো সহজ উপায়ে নিদ্রিত অথবা নিশ্চল অবস্থা হইতে জাগাইতে হইবে। রাজকন্যা মায়াবশে নিদ্রিতা ছিলেন। সোনার কাঠি রূপার কাঠি স্পর্শে তাহার ঘুম ভাঙিয়া গেল। সম্মুখের পরীক্ষা হইতে জানা যাইতেছে, সোনার কাঠি ও রূপর কাঠি স্পর্শ করা মাত্র লজ্জাবতী লতা ও নিশ্চল ব্যাং পাতা ও গা নাড়িয়া সাড়া দিল। ইহার কারণ এই যে, দুই বিভিন্ন ধাতুর স্পর্শ হইলেই বিদ্যুৎ স্রোত বহিতে থাকে এবং সেই বিদ্যুৎ বলে সর্বপ্রকার জীব ও উদ্ভিদ একই রূপে উত্তেজিত হয়। বিদ্যুৎ শক্তি দ্বারা উত্তেজিত করিবার সুবিধা এই যে, কল দ্বারা উহার শক্তি হ্রাস বৃদ্ধি করা যায় অথবা একই প্রকার রাখা যাইতে পারে। ইচ্ছাক্রমে বিদ্যুতের আঘাত বজ্রানুরূপ ভীষণ করিয়া মুহূর্তে জীবন ধ্বংস করা যাইতে পারে।
অথবা কলের কাটা ঘুরাইয়া আঘাত মৃদু হইতে মৃদুতর করা যায়। এইরূপ মৃদু আঘাতে বৃক্ষের কোনো অনিষ্ট হয় না। গাছের লিপি যন্ত্র। গাছের সাড়া দিবার কথা বলিয়াছি। এখন কঠিন সমস্যা এই যে কি করিয়া গাছের সাড়া লিপিবদ্ধ করা যাইতে পারে। জন্তুর সাড়া সাধারণত কলম সংযোগে লিপিবদ্ধ হইয়া থাকে, কিন্তু চড়ুই পাখির লেজে কুলা বাঁধিলে তাহার উড়িবার যেরূপ সাহায্য হয়, গাছের পাতার সহিত কলম বাঁধিলে তাহার লিখিবার সাহায্য সেইরূপ হইয়া থাকে। এমনকি বন চারালের ক্ষুদ্র পত্র সুতার ভার পর্যন্ত সইতে পারে না। সুতরাং সে যে কলম ঠেলিয়া সারা লিখিবে এরূপ কোনো সম্ভাবনা ছিল না। এই জন্য আমি অন্য উপায় গ্রহণ করিয়াছিলাম। আলো রেখার কোনো ওজন নাই। প্রথমত প্রতিবিম্বিত আলো রেখার সাহায্যে আমি বৃক্ষপত্রের বিভিন্ন লিপিভঙ্গি স্বহস্তে লিখিয়া লইয়াছিলাম। ইহা সম্পাদন করিতেও বহু বৎসর লাগিয়াছিল। যখন এই সকল নূতন অথবা জীবতত্ত্ববিদদিগের নিকট উপস্থিত করিলাম, তখন তাহারা যার পরনাই বিস্মিত হইলেন। পরিশেষে আমাকে জানাইলেন যে এই সকল তত্ত্ব এরূপ অভাবনীয় যে যদি কোনোদিন বৃক্ষ স্বহস্তে লিখিয়া সাক্ষ্য দেয়, কেবল তাহা হইলেই তাহারা এরূপ নূতন কথা মানিয়া লইবেন। যেদিন এই সংবাদ আসিল, সেদিন সকল আলো যেন আমার চক্ষে নিবিয়া গেল। কিন্তু পূর্ব হইতেই জানিতাম সফলতা বিফলতারই উল্টো পিঠ। এই কথাটা আবার নতুন করিয়া বুঝিবার চেষ্টা করিলাম। 12 বৎসর পর সাপই বর হইল। সেই 12 বৎসরের কথা সংক্ষেপে বলিব। কলটি সম্পূর্ণ নূতন করিয়া গড়িলাম। অতি সূক্ষ্ম তার দিয়া একান্ত লঘু ওজনের কলম প্রস্তুত করিলাম। সে কলমটিও মরকত নির্মিত জুয়েলের ওপর স্থাপিত হইল, যেন পাতার একটু টানেই লেখনী সহজে ঘুরিতে পারে। এতদিন পরে বৃক্ষপত্রের স্পন্দনের সহিত লেখনী স্পন্দিত হইতে লাগিল। তাহার পর লিখিবার কাগজের ঘর্ষণের বিরুদ্ধে কলম আর উঠিতে পারিল না। কাগজ ছাড়িয়া মসৃণ কাঁচের ওপর প্রদীপের কৃষ্ণ কাগজ লেপিলাম। কৃষ্ণ লেপিপটে শুভ্র লেখা হইল। ইহাতে ঘর্ষণের বাধাও অনেকটা কমিয়া গেল, কিন্তু তাহা সত্ত্বেও গাছের পাতা সেই সামান্য ঘর্ষণের বাধা ঠেলিয়া কলম চালাইতে পারিল না। ইহার পর অসম্ভবকে সম্ভব করিতে আরও 5-6 বৎসর লাগিল। তাহা আমার সমতাল যন্ত্রের উদ্ভাবন দ্বারা সম্ভাবিত হইয়াছে। এই সকল কলের গঠন প্রণালী বর্ণনা করিয়া আপনাদের ধৈর্যচ্যুতি করিব না। তবে ইহা বলা আবশ্যক যে এই সকল কলের দ্বারা বহুবিধ সাড়া লিখিত হয়, বৃক্ষের বৃদ্ধি মুহূর্তে নির্ণীত হয় এবং এই রূপে তাহার শতস্পন্দন লিপিবদ্ধ হয় এবং জীবন ও মৃত্যু রেখা তাহার আয়ু পরিমাণ করে। গাছের লেখা হইতে তাহার ভেতরকার ইতিহাস উদ্ধার। গাছের লিখনভঙ্গি ব্যাখ্যা অনেক সময় সাপেক্ষ, তবে উত্তেজিত অবস্থায় সারা বড় হয়, বিমর্ষ অবস্থায় সারা ছোট হয় এবং মুমূর্ষ অবস্থায় সারা লুপ্ত প্রায় হয়। এই যে সারালিপি সম্মুখে দেখিতেছেন, তাহা লিখিবার সময় আকাশ ভরিয়া পূর্ণ আলো ও বৃক্ষ উৎফুল্ল অবস্থায় ছিল। সেই জন্য সারাগুলির পরিমাণ কেমন বৃহৎ। দেখিতে দেখিতে সারার মাত্রা কোনো অজ্ঞাত কারণে হঠাৎ ছোট হইয়া গেল। ইতিমধ্যে যদি কোনো পরিবর্তন হইয়া থাকে, তাহা আমার অনুভূতিরও অগোচর ছিল। বাহিরে আসিয়া দেখিলাম সূর্যের সম্মুখে একখানা ক্ষুদ্র মেঘখণ্ড বাতাসে উড়িয়া যাইতেছে। তাহার জন্য সূর্যালোকের যে যৎকিঞ্চিৎ হ্রাস হইয়াছিল, তাহা ঘরের ভেতর হইতে কোন রূপে বুঝিতে পারি নাই, কিন্তু গাছ টের পাইয়াছিল। সে ছোট্ট সাড়া দিয়া তাহার বিমর্ষতা জ্ঞাপন করিল, আর যেই মেঘখণ্ড চলিয়া গেল, অমনি তাহার পূর্বের ন্যায় উৎফুল্লতার সাড়া প্রদান করিল। পূর্বে বলিয়াছি যে আমি বৈদ্যুতিক পরীক্ষা দ্বারা প্রমাণ করিয়াছিলাম যে সকল গাছেরই অনুভব শক্তি আছে। একথা পশ্চিমের বৈজ্ঞানিকেরা অনেক দিন পর্যন্ত বিশ্বাস করিতে পারেন নাই। কিয়ৎদিন হইল ফরিদপুরের খেজুর বৃক্ষ আমার কথা প্রমাণ করিয়াছে। এই গাছটি প্রত্যুষে মস্তক উত্তোলন করিত, আর সন্ধ্যার সময় মস্তক অবনত করিয়া মৃত্তিকা স্পর্শ করিত।
ইহা যে গাছের বাহিরের পরিবর্তনের অনুভূতিজনিত তাহা প্রমাণ করিতে সমর্থ হইয়াছি। যে সকল উদাহরণ দেয়া গেল তাহা হইতে বুঝিতে পারিবেন যে বৃক্ষ লিখিত সারা দ্বারা তাহার জীবনের গুপ্ত ইতিহাস উদ্ধার হইতে পারে। গাছের পরীক্ষা হইতে জীবন সম্বন্ধে এইরূপ বহু নতুন তথ্য আবিষ্কার সম্ভবপর হইয়াছে। বৈজ্ঞানিক সত্য ব্যতীত অনেক দার্শনিক প্রশ্নেরও মীমাংসা হইবে বলিয়া মনে হয়। পাত্রাধার তৈল। শুনিতে পাই কুকুরের লাঙুল আন্দোলন লইয়া দুই মতের এ পর্যন্ত মীমাংসা হয় নাই। কেহ কেহ বলিয়া থাকেন কুকুর ল্যাজ নাড়ে, অন্য পক্ষে বলিয়া থাকেন ল্যাজই কুকুরকে নাড়িয়া থাকে। এইরূপ পাতা নড়ে কি গাছ নড়ে, তৈলাধার পাত্র কি পাত্রাধার তৈল, কে নাড়ায় আর কে সাড়া দেয়? বিলাতে আমাদের সমাজ লইয়া অনেক সমালোচনা হইয়া থাকে। এদেশে নাকি নারী জাতি নিজের ইচ্ছায় কিছু করিতে পারেন না, কেবল পুরুষের ইঙ্গিতে পুতুলের ন্যায় তাহারা চলাফেরা করিয়া থাকেন। কে কাহার ইঙ্গিতে চলে, রাস কাহার হাতে, কে নাড়ায়, কুকুর কিংবা তাহার ল্যাজ? ভুক্তভোগীরা যাহা যাহা বলেন তাহা অন্যরূপ। বাহিরে যতই প্রতাপ, যতই আস্ফালন, এই সকল পুতুলের নাচ মাত্র, চালাইবার সূত্র নাকি অন্তঃপুরে। এমন সময়ও আসে যখন রমণী সেই বন্ধন রজ্জু স্বীয় হস্তেই ছেদন করেন। অঞ্চল দিয়া যাকে এতদিন রক্ষা করিয়াছিলেন তাহাকেই আদেশ করেন, যাও তুমি দূরে, কেবল আশীর্বাদ লইয়া তোমাকে মৃত্যুর হস্তেই বরণ করিলাম। আঘাত করিলে লজ্জাবতীর পাতা পড়িয়া যায়। পাতা নড়ে কিংবা গাছ নড়ে তাহা পরীক্ষা করিয়া নির্ণয় করা যাইতে পারে। প্রথম গাছ ধরিয়া রাখিলে গাছ নড়িতে পারে না, পাতাই নড়ে। কিন্তু যদি পাতা ধরিয়া মাটি হইতে মূল উঠাইয়া লওয়া যায়, তা হইলে দেখা যায় আঘাতে গাছই নড়িয়া ওঠে, পাতা স্থির থাকে। অঙ্গে আঘাত পাইলে সেই আঘাতের বেদনা সমস্ত শিরায় শিরায় বৃক্ষের সর্ব অঙ্গ প্রত্যঙ্গে ধাবিত হয়। একের আপদ অন্যে নিজের বলিয়া লয়। কারণ যদিও বৃক্ষটি শত সহস্র শাখা প্রশাখা লইয়া গঠিত, তা সত্ত্বেও কোনো গ্রন্থি ইহাদিগকে এক করিয়া বাঁধিয়াছে। কেবল সেই একতার বন্ধনের জন্যই বাহিরের ঝটিকা ও আঘাত তুচ্ছ করিয়া বৃক্ষ তাহার শির উন্নত করিয়া রহিয়াছে। আহতের সারা। এক্ষণে দেখা যাওক কি কি বিভিন্ন রূপে আহত বৃক্ষ তাহার ক্লিষ্টতা বাহিরে জ্ঞাপন করে। আমি এই সম্বন্ধে বৃক্ষের দুই প্রকার সারা বিবৃত করিব। প্রথমত, বর্ধনশীল গাছে ছুরি বসাইলে বৃদ্ধির মাত্রা বাড়ে কি কমে সে বিষয় জ্ঞাপন করিব। দ্বিতীয়ত, গাছের পাতা কাটিয়া ফেলিলে সেই অস্ত্রাঘাতে গাছ এবং বৃক্ষ বিচ্যুত পাতা কিরূপ অনুভব করিবে তাহা দেখাইব। গাছ স্বভাবত কতখানি করিয়া বাড়ে তাহা জানিতে হইলে অনেক সময় লাগে। সম্মুখের গতি হইতেও গাছের বৃদ্ধি গতি 6 সহস্র গুণ ক্ষীণ। এজন্য আমাকে এক নূতন কল আবিষ্কার করিতে হইয়াছে, তাহার নাম ক্রিস্কোগ্রাফ। তাহা দ্বারা বৃদ্ধিমাত্রা কোটি গুণ বাড়াইয়া লিপিবদ্ধ হয়। যেখানে অনুবীক্ষণ পরাস্ত, তাহার পরও ক্রিস্কোগ্রাফের কৃতিত্ব লক্ষ গুণ বেশি। কোটি গুণ বৃদ্ধি আপনারা মনে ধারণা করিতে পারিবেন না। এজন্য গল্প ছলে উদাহরণ দিতেছি। একবার বাংলা নাগপুর এবং ইস্ট ইন্ডিয়া রেলের গাড়ি দৌড় হইয়াছিল, কে আগে যাইতে পারে। এমন সময় এক সম্মুখ তাহা দেখিয়া হাস্য সংবরণ করিতে পারিল না। অমনি সে ক্রিস্কোগ্রাফের ওপর আরোহণ করিল। খানিক পরে ঘাড় ফিরাইয়া দেখিতে পাইল গাড়ি বহু পশ্চাতে পড়িয়া রহিয়াছে। ইচ্ছা ছিল কলের নাম ক্রিস্কোগ্রাফ না রাখিয়া বৃদ্ধিমান রাখি, কিন্তু হইয়া উঠিল না। আমি প্রথম আমার নূতন কলগুলির সংস্কৃত নাম দিয়াছিলাম, যেমন কুঞ্চনমান এবং শোষণমান। স্বদেশী প্রচার করিতে যাইয়া অতিশয় বিপন্ন হইতে হইয়াছে। প্রথমত এই সকল নাম কিম্ভূত কিমাকার হইয়াছে বলিয়া বিলাতি কাগজ উপহাস করিলেন। কেবল বোস্টনের প্রধান পত্রিকা অনেক দিন আমার পক্ষ সমর্থন করিয়াছিলেন। সম্পাদক লেখেন, যে আবিষ্কার করে তাহারই নামকরণের প্রথম অধিকার। তাহার পর নূতন কলের নাম পুরাতন ভাষা লাটিন ও গ্রিক হইতেই হইয়া থাকে। তাহা যদি হয় তবে অতি পুরাতন, অথচ জীবন্ত সংস্কৃত হইতে কেন হইবে না? বলপূর্বক যেন নাম চালাইলাম, কিন্তু ফল হইল অন্যরূপ।
গতবারে আমেরিকায় বিশ্ববিদ্যালয়ের বক্তৃতার সময় তথাকার বিখ্যাত অধ্যাপক আমার কল কাঞ্চন ম্যান সম্বন্ধে ব্যাখ্যা করিবার জন্য অনুরোধ করিলেন। প্রথমে বুঝিতে পারি নাই, শেষে বুঝিলাম কুঞ্চনমান কাঞ্চন ম্যানে রূপান্তরিত হইয়াছে। হান্টার সাহেবের প্রণালী মতে কুঞ্চন বানান করিয়াছিলাম, হইয়া উঠিল কাঞ্চন। রোমক অক্ষরমালার বিশেষ গুণ এই যে ইহার কোনো একটা স্বরকে অ হইতে ওই পর্যন্ত যথেচ্ছারূপে উচ্চারণ করা হইতে পারে, কেবল হয় না রি ও লি। তাহাও ওপরে কিংবা নিচে দুই একটা ফোঁটা দিলে হইতে পারে। সে যা হোক, বুঝিতে পারিলাম হিরণ্যকশিপুকে দিয়া বরং হরিনাম উচ্চারণ করানো যাইতে পারে, কিন্তু ইংরেজকে বাংলা কিংবা সংস্কৃত বলানো একেবারেই অসম্ভব। এই জন্যই আমাদের হরিকে হ্যারি হইতে হয়। এই সকল দেখিয়া কলের বৃদ্ধিমান নামকরণের ইচ্ছা একেবারে চলিয়া গিয়াছে। বৃদ্ধিমান হইতে বার্ডওয়ান হইত, তার চেয়ে বরং ক্রিস্টোগ্রাফি ভালো। বারন্ত গাছ প্রতি সেকেন্ডে কতটুকু বৃদ্ধি পায় তাহা পর্যন্ত এই কল লিখিয়া দেয়। ইহাতে জানা যায় যে এই গাছটি 1 মিনিটে 1 ইঞ্চির লক্ষ ভাগের 42 ভাগ করিয়া বাড়িতেছিল। গাছটিকে তখন একখানা বেদ দিয়া সামান্য রকমে আঘাত করিলাম, এমনই গাছের বৃদ্ধি একেবারে কমিয়া গেল। সে আঘাত ভুলিতে গাছের আধ ঘন্টার অধিক সময় লাগিয়াছিল। তাহার পর অতি সন্তর্পণে সে পুনরায় বাড়িতে আরম্ভ করিল। হে বেত্রবাণী স্কুলমাস্টার, তোমার কানমোলা খাইয়া কেহ কেহ যে হাইকোর্টের জজ পর্যন্ত হইয়াছেন তাহাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ছেলেরা তোমার হাতে বেত খাইয়া যে হঠাৎ লম্বায় বাড়িয়া উঠিবে এ সম্বন্ধে গুরুতর সন্দেহ আছে। সর্বপ্রকার আঘাতেই বৃদ্ধি কমিয়া যায়। সূচ দিয়া বিধিয়াছিলাম, তাহাতে গাছের বৃদ্ধি কমিয়া 1/4 হইয়া গেল। 1 ঘন্টা পরেও সে আঘাত সামলাইয়া উঠিতে পারে নাই। তখনও তাহার বৃদ্ধির গতি অর্ধেকেরও অধিক হইতে পারে নাই। ছুরি দিয়া লম্বাভাবে চিদিলে আঘাত আরও গুরুতর হয়, তাহাতে বৃদ্ধি অনেক সময় পর্যন্ত থামিয়া যায়। কিন্তু লম্বা চেরার চেয়ে এপাশ ওপাশ করিয়া কাটা আরও নিদারুণ। কই মাছ কাটিবার সময় এই কথাটি যেন গৃহলক্ষ্মীরা মনে রাখেন। আঘাতে অনুভূতি শক্তির বিলোপ। ইহার পর লজ্জাবতী লতার পাতা কাটিলাম। তাহাতে কাটা পাতা এবং গাছের যে সকল পাতা ছিল সমস্তগুলি মুশরাইয়া পড়িয়া গেল। ইহার পর দেখিতে হইবে কাটা পাতা ও আহত বৃক্ষের অবস্থা কিরূপ হয়। পরীক্ষা করিয়া দেখিলাম 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত উভয়ই একেবারে অচেতন। তাহার পরের ইতিহাস বড়ই অদ্ভুত। কাটা পাতাটিকে বাঁচাইয়া রাখিবার জন্য সুখাদ্য রসপান করিতে দিয়াছিলাম। ইহাতে পাতাটি 4 ঘন্টার পর মাথা তুলিয়া উঠিল ও বড় রকমের সাড়া দিল। ভাবটা এই, কি হইয়াছে? ভালোই হইয়াছে। গাছটার সঙ্গে এতদিন বাঁধা ছিলাম, এখন শরীরটা কেমন লঘু লাগে। এইরূপে পাতাটা জেদের সহিত বারংবার সাড়া দিতে লাগিল। এই ভাবটা সমস্ত দিন ছিল। তাহার পরদিন কি যে হইল জানি না, সাড়াটা একেবারে কমিয়া গেল। 50 ঘন্টার পর পাতাটা মুখ থুবড়াইয়া পড়িয়া গেল। তারপরেই মৃত্যু। যাহার পাতা কাটা হইয়াছিল সেই গাছটার ইতিহাস অন্যরূপ। সে ধীরে ধীরে সারিয়া উঠিল, কুছ পরোয়া নেই। ভাবটা তাহার একেবারেই ছিল না। যাহা আছে তাহা লইয়াই তাহাকে থাকিতে হইবে। ধীরে ধীরে আহত বৃক্ষ তাহার বেদনা সামলাইয়া লইল। যে সাময়িক দুর্বলতা আসিয়াছিল তাহা ঝাড়িয়া ফেলিল এবং পূর্বের ন্যায় সাড়া দিতে সক্ষম হইল। জন্মভূমি কেন তবে এই বিভিন্নতা? কি কারণে ছিন্ন শাক বৃক্ষ আহত ও মুমূর্ষ হইয়াও কিয়দ্দিন পর বাঁচিয়া ওঠে, আর বিচ্যুত পত্র নানা ভোগে লালিত হইয়াও মৃত্যুমুখে পতিত হয়? ইহার কারণ এই যে বৃক্ষের মূল একটা নির্দিষ্ট ভূমিতে প্রতিষ্ঠিত, যে স্থানের রস দ্বারা তাহার জীবন সংগঠিত হইতেছে। সেই ভূমি তাহার স্বদেশ ও তাহার পরিপোষক। বৃক্ষের ভেতরেও আর একটি শক্তি নিহিত আছে, যাহা দ্বারা যুগে যুগে সে আপনাকে বিনাশ হইতে রক্ষা করিয়াছে।
বাহিরে কত পরিবর্তন ঘটিয়াছে, কিন্তু অদৃষ্ট বৈগুণ্যে সে পরাহত হয় নাই। বাহিরের আঘাতের উত্তরে পূর্ণ জীবন দ্বারা সে বাহিরের পরিবর্তনের সহিত যুঝিয়াছে। সে পরিবর্তন আবশ্যক, সে তাহা গ্রহণ করিয়াছে। যাহা অনাবশ্যক জীর্ণপত্রের ন্যায় সে তাহা ত্যাগ করিয়াছে। এই রূপে বাহিরের বিভীষিকা সে উত্তীর্ণ হইয়াছে। আরও একটি শক্তি তাহার চিরসম্বল রহিয়াছে। সে যে বটবৃক্ষের বীজ হইতে জন্মগ্রহণ করিয়াছে, এই স্মৃতির ছাপ তাহার প্রতি অঙ্গে রহিয়াছে। এই জন্য তাহার মূলভূমিতে দৃঢ় প্রতিষ্ঠিত। তাহার শির ঊর্ধ্বে আলোকের সন্ধানে উন্নত এবং শাখা প্রশাখা ছায়াদানে চতুর্দিকে প্রসারিত। তবে কি কি শক্তি বলে সে আহত হইয়াও বাঁচিয়া থাকে? ধৈর্যে ও দৃঢ়তায় সে তাহার স্বস্থান দৃঢ়রূপে আলিঙ্গন করিয়া থাকে। অনুভূতিতে সে ভিতর ও বাহিরের সামঞ্জস্য করিয়া লয়। স্মৃতিতে বহু জীবনের সঞ্চিত শক্তি নিজস্ব করিয়া লয়। আর যে হতভাগ্য আপনাকে স্বস্থান ও স্বদেশ হইতে বিচ্যুত করে, যে পর অন্যে পালিত হয়, যে জাতীয় স্মৃতি ভুলিয়া যায়, সে হতভাগ্য কি শক্তি লইয়া বাঁচিয়া থাকিবে? বিনাশ তাহার সম্মুখে, ধ্বংসই তাহার পরিণাম। শুনছিলেন অব্যক্ত গ্রন্থ থেকে শ্রী জগদীশ চন্দ্র বসুর লেখা প্রবন্ধ আহত উদ্ভিদ। বিভিন্ন স্বাদের গল্প প্রবন্ধ শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।